আজকে যাব পুরী মূল শহর থেকে দূরে দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে, যেমন কোণার্ক সূর্য মন্দির, ধবলগিরি, উদয়গিরি খণ্ডগিরি, চন্দ্রভাগা সমুদ্র সৈকত, লিঙ্গরাজ শিব মন্দিরের মতো দর্শনীয় স্থান। তার সাথে সাথে আমরা যাব গাড়ি ভাড়া করে, তার জন্য কত কী খরচ পড়ে, আমরা কোন হোটেলে খাওয়া দাওয়া করলাম, আর এই যাত্রায় আমাদের একটা ভীষণ বাজে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। সেই অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা যখন ঘুরতে যাবেন সেই অভিজ্ঞতার সম্মুখীন আপনাদের না হতে হয়। চলুন বেশি কথা না বলে জয় জগন্নাথ বলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। জয় জগন্নাথ। এই যে 10 টাকার যে নোটে যে চাকা দেখা যাচ্ছে, সেম স্ট্রাকচার। জয় জগন্নাথ। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আপনাদের পুরীর যে সাইট সিইংগুলো রয়েছে সেটাই কিন্তু ঘুরে দেখানোর চেষ্টা করব। অলরেডি আমাদের সাইট সিইং ঘুরে আসা হয়ে গেছে। সেই সাইট সিইং করতে গিয়ে আমাদের কিছু বাজে অভিজ্ঞতা হয়েছে, তাই আমি চাইবো আমাদের যে ফ্যামিলি যে বাজে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে সাইট সিইং করতে গিয়ে, যাতে আপনাদের সেই বাজে অভিজ্ঞতার সম্মুখীন পুরীর সাইট সিইং করতে গেলে হতে না হয়, সেই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সবার আগে কি গাড়ি কত কি ভাড়া পড়েছে সেইগুলো একবার আপনাদেরকে বলে নিই। গাড়ি বুক করার আগে আমি কিন্তু অনেকগুলো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করেছিলাম, সেই হিসাবে একবার ভাড়াটা বলে রাখি। আমরা ফ্যামিলি মেম্বার ছিলাম 8 জন, আর আমাদেরকে দুটো গাড়ির অপশান দেওয়া হয়েছিল। একটা হচ্ছে আর্টিগা, মারুতির যেটা আর্টিগা, আর একটা সম্ভবত ট্রাভেলেবলের যে গাড়িটা রয়েছে। ট্রাভেলেবলের যে গাড়িটা তার সিট ক্যাপাসিটি হচ্ছে 8 জন, আর যেটা মারুতি আর্টিগা তার সিট ক্যাপাসিটি হচ্ছে 7 জন। এবার আপনাদের যদি ফ্যামিলি মেম্বার আরও বেশি থাকে তাহলে হয়তো সম্ভবত আপনাদের অন্য কোনো গাড়ির অপশান দিতে পারে। তবে হ্যাঁ, ভাড়াটা যেটা আপনাদের পড়বে, এসি গাড়ির ভাড়া পড়বে মোটামুটি 3500 টাকা মতো, আর নন এসি গাড়ির ভাড়া পড়বে মোটামুটি 3300 টাকা মতো। এবার আপনাদের এই যে ভাড়াটা, এটা যেন 3500 টাকার বেশি না চলে যায় এসি গাড়ির ভাড়া। যদি আপনারা বার্গেনিং করতে পারেন তাহলে এর থেকে আরও ভাড়া কমানোর চেষ্টা করবেন। এটা হচ্ছে আমাদের ওভারঅল ভাড়া। আর আমি আবারও বলি, কোনো আমি কারুর ফোন নম্বর শেয়ার করলাম না, কারণ এখানে পরপর অনেকগুলো ট্যুর অ্যান্ড ট্রাভেলসে পরপর দোকান রয়েছে। আপনারা যদি একেবারে সামনাসামনি এসে কথা বলে নেন সেটা আরও বেটার হবে। আর সবথেকে বেটার হবে আপনারা যেদিন ট্যুরটা করবেন তার আগের দিন রাতে এসে যে কোনো একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে কথা বলে গাড়ি বুক করে যাবেন, সেটা সবচেয়ে বেটার হয়। আর আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে গেছিলাম, যেখানে আমাদের একটা বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, সেটা কি সেটা হচ্ছে ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই যে ক্যামেলিয়ার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এখানে সম্পর্ক বলে একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস রয়েছে, তার থেকেই বুক করে কিন্তু আমরা গাড়ি নিয়ে গেছিলাম। আমি নামটা নিচেও লিখে দিচ্ছি যে ক্যামেলিয়ার পাশে যে গলিটা চলে গেছে। আমাদের পরিবারে একজনের ভমিটিংয়ের প্রবলেম থাকায় আমরা কিন্তু এই ম্যাজিক গাড়িটা বুক করেছিলাম। এই গাড়িতেও আমাদের ভাড়া পড়েছিল 3500 টাকা, আর এই ম্যাজিক গাড়িতে ক্যাপাসিটি হচ্ছে 10 জনের। আমাদের প্রথম যে ট্যুরিস্ট স্পট, সেই স্পটে আমরা চলে এসেছি, চন্দ্রভাগা সি বিচ। এটাই আমাদের প্রথম ট্যুরিস্ট স্পট। একটা নির্জন সমুদ্র সৈকত। পুরোটা যদি দেখাই, বেশিরভাগ জায়গায় কিন্তু ফাঁকা, একমাত্র কিছু ট্যুরিস্ট এখানে এসছে যারা এই সাইডে ফটো তুলছে। আর পুরো সি বিচটা যদি এখান দিয়ে দেখাই, এইখান দিয়ে কিন্তু সামনে একটা উট আসছে, সেটা একবার দেখানোর চেষ্টা করব। দাদা, উটের পিঠে ভাড়া কত? 100 টাকা। কতক্ষণ, মানে কোথা থেকে কত অবধি? 100 মিটার জায়গা 100 মিটার আয়েগা। 100 মিটার জায়গা 100 মিটার আয়েগা। একসাথে কজন, দুজন বসে না একজন? একজন, তাই তো? এই 100 টাকা করে উটের পিঠে কিন্তু এখানে আসলে তোমরা কিন্তু রাইডটা করতে পারো, আসা যাওয়া 100 মিটার 100 মিটার করে। আর এই সাইডে কিছু মানুষ ফটোগ্রাফি করছে। আর তাছাড়া এই কারগুলো এখানে রয়েছে, যদি একবার জুম করে দেখাবো, এখানে এই কারগুলো এখানে রয়েছে অ্যাক্টিভিটির জন্য। ভারতে বর্তমানে 12টি সমুদ্র সৈকত ব্লু ফ্ল্যাগ
শংসাপত্র প্রাপ্ত হয়েছে। তার মধ্যে কিন্তু এই চন্দ্রভাগা সমুদ্র সৈকত রয়েছে। ব্লু ফ্ল্যাগ শংসাপত্র হলো একটি আন্তর্জাতিক পরিবেশ মান, যা পর্যটকদের জন্য নিরাপদ এবং পরিষ্কার সৈকত চিহ্নিত করতে ব্যবহৃত হয়। এছাড়া আরও বিভিন্ন কারণের ওপর নির্ভর করে কিন্তু এই ব্লু ফ্ল্যাগ শংসাপত্র দেওয়া হয়। ভারতে এই শংসাপত্র পাওয়ার প্রথম সৈকত ছিল উড়িষ্যার এই চন্দ্রভাগা সমুদ্র সৈকত। আর আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা ওটিডিসির বাসে করেও, অর্থাৎ উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এর বাসে করেও কিন্তু আপনারা ঘুরতে পারেন, যেটা কিন্তু সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। সেই বাসে করে যদি আপনারা এই ট্যুরটা করেন তাহলে কিন্তু আপনাদের পার হেড ভাড়া পড়বে 535 টাকা। আমরা এখন দ্বিতীয় ট্যুরিস্ট স্পট কোনার্ক সান টেম্পলে চলে এসেছি। এখানে কিন্তু পর্যটকের সংখ্যাটা অনেক বেশি। ভেতরে ঢোকার আগে ভেতরের দিকে যাওয়ার জন্য এই পাশে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে। এবার কত কি টিকিটের পরে খরচ সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্রচুর কিন্তু ট্যুরিস্ট এই মুহূর্তে কিন্তু সান টেম্পলে রয়েছে। টিকিট কাটার আগে এখানে কিন্তু ডান দিকে টিকিটের যে দাম সেটা কিন্তু লেখা আছে, একবার তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে 40 টাকা করে কিন্তু পার পার্সন পড়বে। আর যদি কেউ ফরেনার হয় সেক্ষেত্রে পার পার্সন 600 টাকা পড়বে। আর 15 বছরের নিচে হলে কিন্তু টিকিট কিন্তু ফ্রি। আর এখানে টিকিট কাউন্টারের পাশে কিন্তু ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এবার সরাসরি আমরা মন্দিরের দিকে যাব। এই যে আমাদের টিকিটগুলো কিন্তু, যে টিকিট কাটলাম টিকিটগুলো এখানে আমরা দেবো, দিয়ে তারপর ভেতরের দিকে ঢুকবো। পুরী সাইট সিইং এর কিন্তু মাস্ট ভিজিট প্লেস হচ্ছে কিন্তু কোনার্ক সূর্য মন্দির। ভেতরে ঢুকেই বাদিকে কিন্তু এই ট্যুরিস্ট গাইড ম্যাপ অফ সান টেম্পল কিন্তু দেয়া আছে। এখানে সান টেম্পলের বা সূর্য মন্দিরের যে ম্যাপটা সেটা এই সাইডে দেওয়া রয়েছে। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। অসাধারণ ভাস্কর্য, অসাধারণ স্থাপত্য। সূর্য মন্দিরের সিংহদ্বার হচ্ছে এটা। তেরোশো শতাব্দীর মাঝামাঝি আনুমানিক 1250 খ্রিস্টাব্দে রাজা নরসিংহ দেব প্রথমের সময়কালে এই মন্দির নির্মাণ করা হয়। 1984 সালে ইউনেস্কো এই মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে কিন্তু ঘোষণা করে। মন্দিরটি একসময় 230 ফুট উচ্চতা বিশিষ্ট ছিল, যদিও মন্দিরের প্রধান যে গম্বুজ সেটা কিন্তু ভেঙে গিয়েছে। এখানে প্রতি বছর কোনার্ক ডান্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়, যেখানে ভারতীয় ধ্রুপদী নৃত্যের বিভিন্ন শৈলী কিন্তু উপস্থাপন করা হয়। একটা যদি ঐতিহাসিক তথ্য দিই, তাহলে মন্দিরটি একসময় বঙ্গোপসাগরের কাছাকাছি ছিল এবং এটি নাবিকদের জন্য কিন্তু ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত ছিল, কারণ এটি সমুদ্রপথে দিক নির্দেশনার কাজে ব্যবহৃত হতো। এখানে সবাই যেমন মন্দিরের সামনে বসে ফটো তুলছে, এই সাইডে কিন্তু একটা বিশাল বড় হচ্ছে গাছ রয়েছে। তোমাদের ঘুরতে ঘুরতে যখন টুরিস্ট স্পটগুলো কভার করবা, যখন সূর্য মন্দিরে এসে পৌঁছাবা, 5-10 মিনিটের জন্য হলেও এর নিচে বিশ্রাম নিয়ে নিও, তাহলে আশা করি ভালো লাগবে। সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে, অনেক মানুষ কিছুক্ষণের জন্য এর ভেতরে বিশ্রাম নিয়ে নিচ্ছে। আর মন্দিরটি যদি আকার বলি, মন্দিরটি তৈরি করা হয়েছে একটি বিশাল রথের আকারে, যেটা সূর্যদেবের রথের আকারে প্রধানত তৈরি করা হয়েছে, যাতে রয়েছে 7টি ঘোড়া। 7টি ঘোড়াকে 7টা দিনের প্রতীক বা 7 রশ্মির প্রতীক হিসাবে ব্যবহৃত করা হয়
এবং 24টি যে বিশাল চাকা রয়েছে সেটা কিন্তু 24 ঘন্টার প্রতীক, অর্থাৎ আমাদের একদিন যেমন 24 ঘন্টা, সেই 24 ঘন্টার প্রতীক হিসাবে ব্যবহৃত হয় বলে মনে করা হয়। আর প্রতিটি যে চাকা যদি বলি, প্রতিটি চাকা কিন্তু প্রায় 12 ফুট ব্যাস বিশিষ্ট এবং সূক্ষ্ম কারুকার্যে ভরপুর। আর মন্দিরের যদি প্রধান উপাদান বলি, তাহলে কালো যে গ্রানাইট ও ক্লোরাইট যে পাথর রয়েছে সেটাই মূলত ব্যবহৃত হয়েছে এই মন্দির নির্মাণে। আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি মন্দির কিছুটা কিন্তু রিপেয়ারের কাজ চলছে। এই গেটটা আপাতত বন্ধ রয়েছে, এই পাশে কিন্তু রিপেয়ারের কাজ হচ্ছে। একটা সাদৃশ্য দেখানোর চেষ্টা করছি। এই যে 10 টাকার যে নোটে যে চাকা দেখা যাচ্ছে, সেম স্ট্রাকচার কোণার্কের এই সান টেম্পেলে। তবে যা শুনলাম পুরনো যে আমাদের 20 টাকার যে নোটগুলো রয়েছে, সেই পুরনো 20 টাকার নোটে কিন্তু যে স্ট্রাকচারটা আছে আপাতত যা শুনতে পেলাম, সেটা কিন্তু এটা পুরো স্ট্রাকচারটা সেই পুরনো 20 টাকার নোটে দেওয়া আছে। আর এখানে যে খোদাই করা রয়েছে একজন নরনারীর মূর্তি দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে, এটা কিন্তু এখানে যে রাজা রানী সে তাদেরই মূর্তি কিন্তু এর ভেতরে খোদাই করা রয়েছে। সূর্য মন্দির কিন্তু আমাদের দেখা হয়ে গেল। এবার নেক্সট যে টুরিস্ট স্পট সেখানে আমরা চলে যাব। একটা জিনিস অসাধারণ জিনিস, এই নিয়ে কোনো সন্দেহ নেই, তবে কিছুটা অসুবিধা হচ্ছে, তার কারণ হচ্ছে গরমটা হচ্ছে অত্যাধিক বেশি। আর এখানে কিন্তু মন্দিরের ভেতরে এই যে লেবু জল কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু ওনারা পরিষেবা দিচ্ছে। এটা আমরা এই গরমের সময় একটা অমৃত সমান জিনিস। আর এখানে সূর্য মন্দির থেকে বাইরে বেরিয়ে কিন্তু পরপর অনেক দোকান রয়েছে, যেগুলোতে তোমরা বাড়ির জন্য বিভিন্ন জিনিস কিনে নিয়ে যেতে পারো। তাছাড়া খাবারেরও কিন্তু বিভিন্ন হোটেল রয়েছে। যেমন একটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলি, যেমন এখানে লেখা আছে শর্মা মারোয়াড়ি হোটেল, এরকমভাবে কিন্তু অনেকগুলো খাবারের হোটেলও রয়েছে। তাতে আদার্স যেগুলো বাড়িতে কিনে নেওয়ার জন্য শৌখিন জিনিস, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে কিনতে পেয়ে যাবে। আপাতত আমরা এখান থেকে শশা নেব। এই এখানে কিন্তু পার পিস শশা 20 টাকা 30 টাকা করে, দু রকমের শশা রয়েছে। এক পিস শশা 20 টাকা 30 টাকা করে। যে আমরা এরকম মাত্র 3টে শশা নিয়েছি, 3টে শশার দাম পড়েছে 60 টাকা। এখন আমরা থার্ড টুরিস্ট স্পট ধবলগিরিতে চলে এসেছি। এখান দিয়ে হচ্ছে টিকিট প্রথমে কাটতে হবে। তার আগে একটা জিনিস একটু বলে রাখি, এই যে আমরা যদি গভর্নমেন্টের যদি বাসে করে যদি আসতাম, সেক্ষেত্রে ধবলগিরি যেটা অন্তত আমাদের ড্রাইভার দাদা যেটা জানালো, যদি আমরা গভর্নমেন্টে যদি বাসে করে আসতাম তাহলে আমাদের ধবলগিরি ওঠার জন্য গাড়ি নিয়ে উঠতে হবে। সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়তে হচ্ছে 50 টাকা করে। এবার ওনাদের যেহেতু ইউনিয়নের গাড়ি, সেই হিসাবে 40 টাকা করে কিন্তু আমাদের টিকিটটা কাটতে হলো। পার হেড 40 টাকা করে পড়লো। এই যে টিকিট কাউন্টারটা একবার দেখিয়ে নেবো। এই যে এই সাইডে হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট আমাদের অলরেডি কাটা হয়ে গেছে, 40 টাকা করে পড়লো। আর এইদিকে কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এবার আমরা সামনের দিকে অর্থাৎ পাহাড়ের ওপরে উঠব। এই যে আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ের ওপরের দিকে উঠছি। আমাদের গাড়ির সামনে হচ্ছে পার্কিং করা আছে। আর যেগুলো উড়িষ্যা গভর্নমেন্টের ট্যুরিজমের যে হচ্ছে বাসগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখানে পার্কিং করা। এই যে আমরা এই দিক দিয়ে চলে আসলাম। এই দিক দিয়ে এসে এরপর আমাদের সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে হবে। ঢুকতে কিন্তু আমরা সুবিশাল একটা মন্দির আমাদের চোখে পড়ছে। আর তার সামনে কিন্তু বৌদ্ধ মূর্তি রয়েছে। এটা কিন্তু ভারতবর্ষের একটা অতি প্রাচীন বৌদ্ধ মূর্তি।
এবার আমরা মন্দিরের ওপরের দিকে উঠব। ধবলগিরি, যা উড়িষ্যার ধৌলি নামেও কিন্তু পরিচিত, এটা একটা বিশাল ঐতিহাসিক স্থান। তার কারণ হচ্ছে আমরা ইতিহাসের পাতায় পড়েছি কলিঙ্গ যুদ্ধ। সেই কলিঙ্গ যুদ্ধের সাথে কিন্তু এই ধবলগিরি ওতপ্রোতভাবে জড়িত। এটি ভুবনেশ্বরের কাছে দয়া নদীর তীরে অবস্থিত। এখানে সম্রাট অশোকের শিলালিপি এবং শান্তিস্তূপ রয়েছে, যা বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। এই যে বৌদ্ধ মূর্তি, ভারতবর্ষের অন্যতম প্রাচীন এই বৌদ্ধ মূর্তি, একবার জুম করে ভালো করে দেখাবো। আর এ পাশ থেকে কিন্তু অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। এই যে ধবলগিরির ওপর থেকে ভুবনেশ্বরের মোটামুটি একটা পুরো ভিউ পাওয়া যাচ্ছে। অসাধারণ লাগছে কিন্তু এই ওপর থেকে নিচটা দেখতে। আর এ পাশেও একটা বৌদ্ধ মূর্তি আছে, যেখানে বৌদ্ধ মূর্তি হচ্ছে শোয়ানো অবস্থায় রয়েছে। আর এ পাশে আর একটা বৌদ্ধ মূর্তি আছে, সেটা দেখাবো। ধবলগিরি ছিল 261 খ্রিস্টপূর্বাব্দে সংঘটিত বিখ্যাত কলিঙ্গ যুদ্ধের স্থান। অর্থাৎ যে কলিঙ্গ যুদ্ধ, সেটা কিন্তু এই ধবলগিরিতেই কিন্তু হয়েছিল। এই যুদ্ধের যে ভয়াবহতা সম্রাট অশোককে অহিংসার পথে নিয়ে আসে। অর্থাৎ এই যুদ্ধ হওয়ার পরে যুদ্ধের যে বিশাল ভয়াবহতা, সেটা দেখার পর সম্রাট অশোক কিন্তু অহিংসার পথ বেছে নিয়েছিলেন এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। ধবলগিরিতে সম্রাট অশোকের শিলালিপি এবং একটি হাতির আকারের খোদাই রয়েছে, যা এই অঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এখানে শান্তি ও অহিংসার প্রতীক হিসাবে একটি সুন্দর স্তূপ নির্মিত রয়েছে, যা জাপানি বৌদ্ধ সংঘ, যার নাম কালিঙ্গা নিপন সংঘ, এবং উড়িষ্যা সরকার যৌথভাবে তৈরি করেছে। বৌদ্ধ মন্দির দেখে তোমরা যদি আবার সামনের দিকে এগিয়ে আসো, ভেতরে কিন্তু আরও মন্দির রয়েছে। এখানে কিন্তু তোমাদের পুজো দেওয়ার জন্য বলবে, ঠিক আছে, ডাকবেও, তোমরা সেটা মাথায় রেখো। তোমাদের যদি মনে হয় এখানে পুজো দেবা তাহলে দেবা, আর যদি না দাও সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার একেবারে। এই যে এখানে যেমন এখানেও মন্দির রয়েছে, এখানে যেমন লেখা আছে দেখতে পাচ্ছি ওম মা ধবলেশ্বরী মন্দির। এই যে আমরা যেমন এইখান দিয়ে এই নকুরদানা এটা নিয়ে নিলাম, এই হাতে এটা বেঁধে দিয়েছে আর প্রসাদ দিয়েছে, 30 টাকা নিয়েছে। যেমন তোমাদের যদি মনে হয় যে পুজো দেওয়া, তাহলে আসলে পুজো দিতে পারো। আবারও বলি, নিজস্ব ব্যাপার। আর ভেতরে একটা লক্ষ্মী নারায়ণের মন্দির রয়েছে। ধবলগিরি আমাদের দেখে আমরা বেরিয়ে এসেছি। নেক্সট টুরিস্ট স্পটে যাওয়ার আগে লাঞ্চটা আমরা সেরে নেব। এই যে রুচিকা রেস্টুরেন্ট, এখান থেকে আমরা লাঞ্চটা সারবো। এই যে আমরা কিন্তু খাবার দাবার নিয়ে নিয়েছি। 2 প্লেট নিয়েছি হচ্ছে ঝিঙে পোস্ত, 2 প্লেট ঝিঙে পোস্ত নিয়েছি। তার সাথে নিয়েছি হচ্ছে এই যে বাসমতি রাইস নিয়েছি, আর আমাদের কাতলা মাছ রয়েছে। আমরা 6 জন এখানে আপাতত রয়েছি, 6 জনের 6 পিস মাছ রয়েছে। কাতলা মাছ যেটা, সেটা কিন্তু পড়লো হচ্ছে 80 টাকা করে পার পিস। আর যেটা এই যে যেটা ঝিঙে পোস্ত, এটা 2 প্লেটের দাম হচ্ছে 170 টাকা করে পার প্লেট, ঠিক আছে। আর তার সাথে বাসমতি রাইস আমরা 3 প্লেট টোটাল নিয়েছি। 3 প্লেট নিয়ে 6 জনে হচ্ছে ডিভাইড করে নিয়েছি। পার প্লেট হচ্ছে 120 টাকা করে। আর এটা হচ্ছে হোটেলের, পুরো হোটেলের ভেতরটা হচ্ছে এরকম। আমাদের নেক্সট ট্যুরিস্ট স্পট উদয়গিরি আর খণ্ডগিরির কাছে চলে এসেছি। এ পাশে রয়েছে কিন্তু খণ্ডগিরি, এই যে এ পাশে রয়েছে হচ্ছে খণ্ডগিরি, আর এ পাশে রয়েছে হচ্ছে উদয়গিরি।
এখানেও কিন্তু টিকিট কাটতে হবে ভেতরে ঢুকতে গেলে। আমাদের আপাতত টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেছে, এখনও জানি না টিকিটের ফেয়ারটা কত। আসুক তারপরে আমি আপনাদের জানাচ্ছি যে টিকিটের এক্স্যাক্টলি আমাদের কস্ট কত পড়লো, তারপরে আমরা সোজা ভেতরের দিকে ঢুকে যাব। এই যে আমরা উদয়গিরির ওপরে উঠছি, আমরা কিন্তু 3 জনা উঠছি, বাদবাকি ফ্যামিলি মেম্বার কিন্তু আসেনি ওপরে। আমাদের 3 জনের কিন্তু টোটাল 75 পড়লো, অর্থাৎ উদয়গিরি আর খণ্ডগিরির ক্ষেত্রে পার হেড 25 রুপিস করে পড়বে। এরমভাবে কিন্তু চড়াই বেয়ে কিন্তু তোমাদের ওপরে উঠতে হবে। সেক্ষেত্রে বয়স্ক কোনো মানুষ থাকলে তাদের পক্ষে কিন্তু অনেকটাই মুশকিল। এই যে আমরা উদয়গিরির একেবারে উপরে উঠছি, আমাদের এই পথটা বেয়ে কিন্তু এই উপরের দিকে উঠতে হবে। জয় জগন্নাথ। উদয়গিরির একেবারে কিন্তু টপে রয়েছি, আর এই পাশে যেটা দেখা যাচ্ছে যে এখানে মন্দির রয়েছে পেছনে, এটা কিন্তু হচ্ছে খণ্ডগিরি। আর একটা কথা যেটা বলা হলো না, আমরা একটু আগে যেখান দিয়ে লাঞ্চ করলাম, খাবার মোটামুটি ঠিকঠাক ছিল, যে খুব ভালো সেটা বলবো না, তবে অনেকটাই কিন্তু কস্টলি ছিল সেটা বলেছিও। এই আর কি, আপাতত উদয়গিরিতে রয়েছি, এরপরে চলে যাবো খণ্ডগিরি। আর এখান থেকে পুরো শহরটার সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। উদয়গিরির টপ থেকে যদি একটু 360 যদি ভিউটা দেখায়, এক কথায় অসাধারণ। পুরো শহরটা কিন্তু এই মুহূর্তে বলতে গেলে ক্যামেরা বন্দি। আর এখানে কিন্তু খণ্ডগিরিতে মন্দির রয়েছে, এখান দিয়ে জুম করে দেখা যাচ্ছে। এই হচ্ছে উদয়গিরির টপ থেকে টোটাল ভিউটা। অনেক মানুষ এখনো কিন্তু উপরের দিকে উঠছে। এই যে এবার আমরা নিচের দিকে নেমে যাব, এই রাস্তা দিয়ে আমরা নিচের দিকে নামছি। এই যে উদয়গিরির থেকে নিচের দিকে নেমে তারপর আমরা আবার খণ্ডগিরির দিকে চলে যাব। এটা মনে হয় পুরো ভিডিও সবচেয়ে বেস্ট ফুটেজ, যেখানে ভারতের পতাকা একেবারে উঁচুতে উঠছে। অসাধারণ দৃশ্য। জয় ভারত মাতার জয়। অসাধারণ বেস্ট ফুটেজ। এবার উদয়গিরি থেকে আমরা বেরিয়ে আসলাম, এবার এই হচ্ছে খণ্ডগিরি। এখানেও কিন্তু আমরা ওপরের দিকে উঠে যাব। এই যে সেই টিকিট, আর একবার বলে দিই, ভিডিওর মধ্যে মেনশন করে দিই, উদয়গিরি খণ্ডগিরির জন্য আলাদা আলাদা টিকিট কিন্তু কাটতে হবে না। ওই একবারে টিকিট কাটলেই 25 টাকা দিয়ে দুটো একসাথে দেখা যাবে, উদয়গিরি আর খণ্ডগিরি। এই যে আমরা সিঁড়ি দিয়ে উঠে চলে আসলাম। সিঁড়ি দিয়ে উঠে এসে এই জায়গা দিয়ে আমাদের কিন্তু উপরের দিকে উঠতে হবে। দেখো একটা ছোট্ট বাচ্চা, ওকে দেখো, ও কিন্তু উপরে উঠছে। এখান থেকে একবার ভিউটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে প্রচুর মানুষ কিন্তু এখন বসে আছে, যারা পর্যটক এসছে। এই হচ্ছে টোটাল ভিউ। যদিও বা মন্দির দর্শনের জন্য কিন্তু আমাদের আরেকটু উপরে উঠতে হবে। এই যে মন্দিরের কাছাকাছি একেবারে আমরা চলে এসেছি। মন্দিরের এই দরজাটা বন্ধ আছে, হয়তো টাইম মতো বন্ধ হয়ে গেছে, কারণ হচ্ছে 5টা 20 অলরেডি বাজে। এই দরজাটা বন্ধ আছে, আমি ওপরের দিকে উঠে যাব। উদয়গিরি ও খণ্ডগিরি খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে খারবেল রাজা নির্মাণ করেন, যিনি কলিঙ্গের অর্থাৎ বর্তমান উড়িষ্যার জৈন শাসক ছিলেন। এই গুহাগুলো কিন্তু মূলত জৈন সন্ন্যাসীদের ধ্যান ও বাসস্থানের জন্য তৈরি করা হয়েছিল। উদয়গিরিতে রয়েছে 18টা গুহা আর খণ্ডগিরিতে রয়েছে 15টা গুহা। তার মধ্যে উদয়গিরিতে হাতি গুম্ফা নামে একটি গুহা রয়েছে, যেখানে কিন্তু খারবেলের যে বিখ্যাত শিলালিপি সেটা কিন্তু রয়েছে। এতে খারবেলের 13 বছরের শাসনের যে বিভিন্ন দিক সেটা কিন্তু এই হাতি গুম্ফা শিলালিপিতে মেনশন করা আছে।
আর এটা কিন্তু পুরোটা একটা জৈন মন্দির। উদয়গিরি থেকে নেক্সট যে ট্যুরিস্ট স্পট সেখানে যাওয়ার আগে একটা এসেনশিয়াল জিনিস দেখিয়ে দিই। জিনিসটা একটা এসেনশিয়াল তার জন্যই দেখাচ্ছি। পাশে কিন্তু উদয়গিরিতে ওঠার আগে কিন্তু টয়লেট রয়েছে, প্রয়োজন হলে তোমরা ইউজ করতে পারো। এবার আমরা নিচের দিকে নামবো আর নেক্সট যে ট্যুরিস্ট স্পট সেই দিকে যাব। এই লিঙ্গেশ্বর মন্দির ঢোকার আগে এখানে রাস্তার জাস্ট জামটা দেখো। রাস্তাটা কিন্তু খুব বেশি চওড়া নয়, প্রায় 20-25 মিনিটের ওপরে কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে, বলতে গেলে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে রয়েছে। তখন থেকে গাড়িটা সামনে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে স্ল্যাবগুলো কিন্তু যথেষ্ট চওড়া রাস্তা অনুযায়ী, না গাড়ি নড়ছে না চড়ছে। প্রায় আধা ঘন্টার মতো গাড়ি দাঁড়ানোর পর এখন হচ্ছে জাম ছাড়লো মনে হচ্ছে। আমরা এখন নেক্সট যে ট্যুরিস্ট স্পট লিঙ্গরাজ মন্দিরে কিন্তু আমরা চলে এসেছি। এটা হচ্ছে লিঙ্গরাজ মন্দিরের বাইরেটা। যদি এখান থেকে একবার যদি ভিউটা দেখাই, এই সাইডে কিন্তু প্রচুর মানুষ আপাতত রয়েছে। এখন লিঙ্গরাজ এই যে মন্দিরের একেবারে কিন্তু বাইরে এটা রয়েছে, ভেতরে ঢুকবো, তবে ভেতরটা দেখানো যাবে না। তার কারণ হচ্ছে মোবাইল সম্পূর্ণরূপে কিন্তু নিষিদ্ধ ভেতরে নিয়ে যাওয়া। তাই বাইরে মোবাইল রাখার এখানে কিন্তু জায়গা রয়েছে, মোবাইল জুতো সেইগুলো রেখে কিন্তু তোমাদের ভেতরের দিকে ঢুকতে হবে। আমাদের যেহেতু বাড়ির লোক বাইরে ওয়েট করবে, তাই তার কাছেই আমরা মোবাইল জুতো এগুলো রেখে ভেতরের দিকে যাব। আমরা এখন ভেতরের দিকে ঢুকবো। আর এটাই কিন্তু মন্দিরের এক্সিট গেট। এই যে লোকে কিন্তু মন্দির দর্শন করে বাইরের দিকে বেরিয়ে আসছে। তাহলে আমি কিন্তু সাইট সিইংগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যদিও বা ক্ষমার প্রার্থী, কারণ আমি সবকটা সাইট সিইং দেখাতে পারিনি। 6টা সাইট সিইং দেখিয়েছি, আরও 4টে সাইট সিইং আমাদের বাকি ছিল। সাইট সিইং যেগুলো আমাদের বাকি ছিল নন্দনকানন সহ, সেই সাইট সিইংগুলোর নাম আমি হচ্ছে এখানে লিখে দিচ্ছি, আপনারা দেখে নেন। এবার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু বেরিয়েছিলাম 9টা থেকে 9:30। 9:30 আমাদের প্রায় বেজে গেছিলো, সেক্ষেত্রে আমাদের বেরোতে অনেকটা লেট হয়েছিল। তবে আমি আপনাদেরকে অবশ্যই বলবো, আপনারা যদি সাইট সিইং করার কথা ভাবেন, এই নন্দনকানন সহ কোণার্ক, সান টেম্পল, এরকম টোটাল যে 10টা সাইট সিইং রয়েছে, এইগুলো যদি কভার করার কথা ভাবেন, তবে অবশ্যই কিন্তু আপনারা সকাল একেবারে 7টার দিক করে বেরিয়ে পড়েন, কিংবা ম্যাক্সিমাম হলে 8টা, তার বেশি লেট করেন না। যদি 8টারও বেশি লেট করেন, তাহলে কিন্তু আপনাদের কিছু না কিছু সাইট সিইং মিস যাবে। যখন টাকা খরচা করে যখন ঘুরতেই যাচ্ছেন, চেষ্টা করবেন একেবারে সকাল সকাল বেরিয়ে যাওয়ার। এবার গাড়ির কথা একটু বলি। আমাদের কিন্তু এমনি বেরোতে অনেকটা লেট হয়েছিল, প্রায় 9:30 মতো আমাদের বেজে গেছিলো। সেক্ষেত্রে আমাদের লাস্টের দিকে যখন আমরা সাইট সিইং করছিলাম, বেশ কিছুটা দেরি হয়ে গেছিলো। আমরা নন্দনকানন ওখান থেকে অনেকটা দূর ছিল বলে আমরা গাড়ির যে ড্রাইভার ছিল তাকে বলেছিলাম নন্দনকানন অনেকটা দূর, আমরা নন্দনকাননে আর যাবো না, তাহলে অনেকটা লেট হয়ে যাবে। কিন্তু অ্যাটলিস্ট আশেপাশে আরও 2টো মন্দির রয়েছে, মন্দিরের সামনে জাস্ট আপনার কাছে রিকোয়েস্ট করছি, জাস্ট গিয়ে দাঁড়াবেন 2 মিনিট, আমরা জাস্ট মন্দিরের সামনে নামবো, ব্যাস নেমে গাড়িতে উঠে পড়বো। ওইগুলো কিন্তু আমরা যেখানে ছিলাম তার থেকে একেবারে নিয়ারেস্ট। আমি ওনাকে এরকমভাবেও বলেছিলাম যে আপনার কাছে এটা একটা রিকোয়েস্ট করছি, কিন্তু উনি আমাদের সাথে যাচ্ছে তাই ব্যবহার করেছে। ইভেন তারপরে এখান দিয়ে ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে উনি ফোন করেছেন, উনি বলছে আপনি এদের সাথে কথা বলে দেখুন যেখান দিয়ে আপনি গাড়ি বুক করেছেন, আমি ফোন করতে পারবো না। তারপরে ট্যুর অ্যান্ড ট্রাভেলসকেও ফোন করি, তারাও বলে যে তারা কোনো রকম হেল্প করতে পারবে না, যেহেতু ড্রাইভার রাজি নয়। এবার যদি ড্রাইভার আমাদের সাথে ভালোভাবেও বলতো, যে একটা মানে বলার একটা ম্যানার্স থাকে, সেটা একটা অন্য ব্যাপার, কিন্তু তিনি আমাদের সাথে যা ব্যবহার করেছে সেটাতে সত্যি আমরা খুবই হতাশ হয়েছি পুরো পরিবার। ইভেন ট্যুরটা করার সময় ড্রাইভার যিনি ছিলেন তাকে আমরা এটাও বলেছিলাম যে কোনো একটা মিডিয়াম বাজেটের মোটামুটি খাবার দাবার ভালো এরকম একটা হোটেলে আমাদের নিয়ে যাবেন। এবার আমরা তো জানি না কোন হোটেলে খাবারের প্রাইস কীরকম বা টেস্ট কীরকম, সেটা ড্রাইভার আমাদের যেখানে নিয়ে যাবে সেখানে আমাদের যেতে হবে, তার উপরে ট্রাস্ট করতে হবে। তা তিনি আমাদের এমন একটা হোটেলে নিয়ে গেল, খাবারের টেস্ট যেখানে মোটামুটি ছিল, আমি যে বলবো না যে বিশাল খারাপ ছিল, কিন্তু খাবারের সেখানে প্রাইস ছিল অনেক কস্টলি। 1 প্লেট যেখানে ঝিঙের যে তরকারি ছিল পোস্ত দিয়ে, সেটা ছিল 1 প্লেট শস্য দিয়ে তরকারি হচ্ছে 170 টাকা। আমরা 2 প্লেট তরকারি নিয়েছিলাম, যেটা পড়েছিল হচ্ছে 340 টাকা, যেটা কিন্তু আমাদের অনেকটা কস্টলি পড়েছে। আর ইভেন বিশাল কিছু যে খাবারের টেস্ট সেটাও নয়। তারপরে তাকে আমরা বলেছিলাম যে খণ্ডগিরি উদয়গিরির কাছে ওখানে কি কোনো হোটেল রয়েছে খাবার দাবারের জন্য, তাহলে আমরা ওখান দিয়ে খেয়ে নেবো, এবং আপনাকেও, কারণ ড্রাইভারের যে বিল সেটাও আমরা পে করেছি, এবং সেটা পে করা অবশ্য আমাদের ডিউটির মধ্যে পড়ে, সেটা নিয়ে আমি কিছু বলছি না। কিন্তু তাকে আমরা বলেছিলাম যে উদয়গিরি খণ্ডগিরির কাছে কি কোনো হোটেল রয়েছে, তাহলে আমরা সবাই মিলে ওখানে খেয়ে নেবো।
এবং তিনি আমাকে পরিষ্কার জানিয়েছিল যে উদয়গিরি খণ্ডগিরির কাছে কোনো হোটেল নেই। যাই হোক, এইভাবে একটা কিন্তু বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, সেটা আপনাদের কাছে শেয়ার করে রাখলাম যাতে করে আপনারা সেই বাজে অভিজ্ঞতার সম্মুখীন না হন। আর আমি বারবার বলে দিচ্ছি, যেদিনই ঠিক করুন না কেন যে আপনারা সাইট সিইং করবেন, অবশ্যই একেবারে আর্লি মর্নিংয়ে বেরোবেন, নাহলে কিন্তু বেশ কিছু সাইট সিইং মিস হয়ে যেতে পারে। আপনাদের কষ্টের টাকাটা যাতে জলে না যায় সেটা আমি চাইবো। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, বেশিরভাগ যে সাইট সিইংয়ের জায়গা রয়েছে বেশিরভাগই কিন্তু বিকেল 4:30 থেকে 5টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আর আমাদের ইভেন এটাও বলে দেওয়া হয়নি যখন আমরা বেরিয়েছিলাম যে 9:30টার দিকে, যে 4:30 5টার মধ্যে কিন্তু সব কিছু বন্ধ হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা ওই দিন সাইট সিইংটা ক্যান্সেল করে নেক্সট দিন করতাম। যাই হোক, কী আর করা যাবে, সাইট সিইং তো মোটামুটি করা হয়ে গেছে। যে এই টোটাল এক্সপিরিয়েন্স, যে বাজে অভিজ্ঞতা, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আমি চাইবো আমাদের যে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে সেটা যাতে আপনাদের সেই অভিজ্ঞতার সম্মুখীন না হয়, এটাই আমি চাইবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ বলে ভিডিওটা শেষ করব। জয় জগন্নাথ।